ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকের এপিসোডে আমরা পড়ব র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা একটা বিখ্যাত কবিতা ফেবেল। আমাদের মাধ্যমিক একদম দোরগোড়ায়। আমি তাই ঠিক করেছি আগামী 10 দিন আজকে থেকে শুরু করে মাধ্যমিকের বিভিন্ন টপিক, স্টোরিজ, পোয়েমস, গ্রামার এবং রাইটিংস নিয়ে তোমাদের সামনে হাজির হব প্রত্যেক দিন রাত 10টার সময়। কেন না, যাতে করে তোমরা সারাদিন বিভিন্ন সাবজেক্টের পড়া করে নেওয়ার পর রাতে যতটুকু সময় ফাঁকা পাবে সেইটুকু সময় আমার সাথে রিভিশন করতে পারো। আমি যা রিভিশন করব, আমি যতটুকু রিভিশন করব ততটুকুই মন দিয়ে শুনো, এবং আমি অবশ্যই রেকমেন্ড করব যে একটা খাতা আর একটা পেন নিয়ে তোমরা বসবে। ঠিক আছে? তাহলে আর দেরি না করে আমরা শুরু করে দিই র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা একটা বিখ্যাত কবিতা, যার নাম হচ্ছে ফেবেল। আচ্ছা, প্রথমেই বলে নেওয়া দরকার ফেবেল কথাটার অর্থ। ফেবেল কথাটার অর্থ কি না, ফেবেল হলো এমন একটা গল্প যে গল্পের চরিত্ররা হলো নেচারের বা প্রকৃতির বিভিন্ন এলিমেন্ট। তাই তো, যেমন এই কবিতায় আমরা দেখতে পাবো এই কবিতার দুজন চরিত্রই হচ্ছে মাউন্টেন আর স্কুইরেল, নেচারের দুটো এলিমেন্ট। মানে আমাদের মতো মানুষ না। আমরা ছোটবেলায় তো বিভিন্ন গল্প পড়েছি, বিভিন্ন নীতি কথামূলক গল্প, যেগুলো থেকে আমাদেরকে একটা করে নীতি শিক্ষা দেওয়া হতো, একটা মরাল বলতো স্টোরির শেষে। যেমন মনে আছে সেই খরগোশ আর কচ্ছপের দৌড়ের গল্প, যেখানে খরগোশকে হারিয়ে দিয়ে জিতে গিয়েছিল কচ্ছপ। বা মনে আছে সেই চাষিটার কথা, যে ছিল খুব লোভী, যে প্রত্যেক দিন একটা করে সোনার ডিম পেত তার হাঁসের কাছ থেকে, আর লোভে পড়ে সে ওই হাঁসটাকেই শেষ অবধি কী করেছিল তা তো তোমরা সকলেই জানো, আমি আর বলছি না। তাহলে এই ধরনের গল্পগুলোকে বলা হয় ফেবেল, যে গল্পের চরিত্ররা হলো কোনো পশু পাখি, গাছপালা, পাহাড় পর্বত, মানে প্রকৃতির বিভিন্ন এলিমেন্টস। ঠিক আছে? এই কবিতায় কবি র্যালফ ওয়াল্ডো ইমারসন আমাদেরকে সেই ধরনের একটা ছবি এঁকে দেখিয়েছেন, সেই ধরনেরই একটা গল্প বলেছেন, তাই এই কবিতাটার নাম তিনি দিয়েছেন ফেবেল। আমরা শুরু করছি প্রথম লাইন। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। আমাদের এই কবিতার দুটো প্রধান চরিত্র হলো মাউন্টেন আর স্কুইরেল, একটা পাহাড় আর একটা স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালি। তো কি হয়েছিল, একবার মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে কোয়ারেল হয়েছিল, দুজনের মধ্যে খুব ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। প্রথম জন দ্বিতীয় জনকে বা শুরুর জন পরের জনকে বলেছিল। ফর্মার মানে হচ্ছে আগের জন, আর ল্যাটার মানে হচ্ছে পরের জন। প্রথম জন পরের জনকে বলেছিল লিটল প্রিগ। দেখ, এই লিটল প্রিগ শব্দবন্ধটার মধ্যে আমরা দুটো ইনসাল্ট পাই। প্রথমে হলো স্কুইরেলের চেহারা নিয়েও কথা বলেছে। স্কুইরেল যে ছোট্ট পুঁচকে একটা প্রাণী, সেটাকে সে ঠুকে কথা বলেছে, তাকে বলেছে লিটল, পুঁচকে। আর প্রিগ মানে হচ্ছে একজন সবজান্তা ব্যক্তি, যে ভান করে যে সে সব কিছু জানে। আমরা একে ইংলিশে নো ইট অল পারসনও বলে থাকি। আচ্ছা, দেখা যাক তাহলে। প্রথম জন মানে মাউন্টেন স্কুইরেলকে পুঁচকে সবজান্তা বলে অপমান করেছিল। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে বান রিপ্লাইড। বান মানে হচ্ছে স্কুইরেলকে এখানে বান বলা হয়েছে, কারণ স্কুইরেল একটা ছোট্ট খাট্ট নরম পুঁচকে প্রাণী। তাই আমাদের কবি র্যালফ ওয়াল্ডো ইমারসন খুব অ্যাডোরেবল ভঙ্গিতে তাকে ডেকেছে বান, একটা ছোট্ট নরম বান রুটির মতো। ঠিক আছে? এটাকে অনেকে বলেন যে এটাকে এখানে স্কুইরেলকে একটা নাম দেওয়া হয়েছে পার্সনিফাই করার জন্য। পার্সনিফাই করার অর্থ হচ্ছে আমরা যখন মানুষ নয় এমন কোনো জিনিসকে, সেটা প্রাণী হতে পারে বা কোনো জড়বস্তুও হতে পারে, মানুষের মতো ট্রিট করি, ব্যক্তির মতো ট্রিট করি, তাকে নাম দিই, তাকে বলা হয় পার্সনিফাই করা। ঠিক আছে? তাহলে বান কি রিপ্লাই দিয়েছিল, স্কুইরেল কি রিপ্লাই দিয়েছিল? সে বলেছিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ। দেখ, সে কিন্তু কোনো রুক্ষভাবে কড়া কথা শোনায়নি মাউন্টেনকে। সে কিন্তু মাউন্টেনকে ঘুরে কোনো অপমান করেনি, সে বরং মেনে নিয়েছিল যে হ্যাঁ ভাই, এতে কোনো সন্দেহ নেই যে তুমি বিশাল। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড স্ফিয়ার। তারপরেই স্কুইরেল একটা
অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন দিয়েছিল মাউন্টেনকে। প্রথমেই বলেছিল কি যে না ভাই, এতে কোনো সন্দেহ নেই যে তুমি বিশাল বড়। তাহলে মাউন্টেন যে স্কুইরেলকে পুঁচকে বলে অপমান করেছিল, তার প্রত্যুত্তরে স্কুইরেল কিন্তু অপমান করেনি, বরং মাথা নিচু করে মেনে নিয়েছিল মাউন্টেনের বিশালত্বটা। যে প্রকৃত জ্ঞানী, যে প্রকৃত উদার এবং বুদ্ধিমান মানুষ, সে কখনো অন্য মানুষকে অপমান করে না, সে তার মহত্বটাকে মেনে নেয়, তার যে কোয়ালিটি আছে সেটাকে মেনে নেয়, উল্টো দিকের মানুষটার কোয়ালিটিকে সে সম্মান জানায়। কিন্তু ও বলেছিল ভাই শোনো, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু ভাই শোনো, সমস্ত রকমের জিনিস আর সমস্ত ওয়েদারকে আমরা একসাথে নিই, তবেই তো আমরা একটা ইয়ার বানাই আর একটা স্ফিয়ার বানাই। YEAR মানে তোমরা তো জানো বছর, আর SPHERE স্ফিয়ার কথার অর্থ হচ্ছে গোলক। এখানে গোলক বলতে পৃথিবীর কথা বলা হয়েছে। তার মানে ও বলছে যে সমস্ত রকম জিনিস দিয়ে পৃথিবী তৈরি হয়, আর সমস্ত রকম ওয়েদার বা আবহাওয়া দিয়ে একটা বছর তৈরি হয়। ভাবনা, এই পৃথিবীতে কি সব জিনিসই একরকম? তা তো নয়, বিভিন্ন জিনিস আছে। যেরকম সবুজ শস্য শ্যামলা প্রকৃতিও রয়েছে, আবার রুক্ষ মরুভূমিও রয়েছে। যেরকম আমাদের জীবনে দুঃখ আছে, আবার হাসিও আছে, আনন্দও আছে, তাই না? সমস্ত জিনিস নিয়ে এই পৃথিবী তৈরি। আর এই বছরের কি প্রত্যেকটা সময় সেম? সব সময় গরম বা সব সময় ঠান্ডা? না, কোনো কোনো সময় গরম, কোনো কোনো সময় ঠান্ডা, আবার বৃষ্টিও আসে, আবার কখনো কখনো আমাদের গা হাত পা রুক্ষও হয়ে যায়, কখনো কখনো বা আমাদের ঘাম দেয়। তাহলে বিভিন্ন ধরনের ওয়েদার নিয়ে একটা বছর গঠিত হয়, আর বিভিন্ন ধরনের জিনিস নিয়ে কি গঠিত হয়? স্ফিয়ার, অর্থাৎ এই পৃথিবী। এই শিক্ষাটা স্কুইরেল মাউন্টেনকে দিয়েছিল। কেন? এর পরের অর্থ আমরা এর পরের প্যারায় পড়ব। তারপরে স্কুইরেল এসেছিল নিজের কথায়। সে বলেছিল, অ্যান্ড আই থিঙ্ক ইটস নো ডিসগ্রেস টু অকিউপাই মাই প্লেস। আর আমার মনে হয় না এটা কোনো ডিসগ্রেসের ব্যাপার, আমার মনে হয় না এটা কোনো অপমানের ব্যাপার। এখানে নিজের ছোট হয়ে যাওয়ার মতো কোনো ব্যাপার আছে। কোন ব্যাপারটা রে? টু অকিউপাই মাই প্লেস। এই যে আমি আমার জায়গাটা দখল করে রেখেছি, আমি আমার জায়গাটাকে অকিউপাই করে রেখেছি, এতে করে কোনো এটা কোনো অপমানের বিষয় বলে আমার মনে হয় না। আমি কোনো অসম্মানজনক কাজ করছি না। আমি ছোট হতে পারি, তুমি হয়তো আমার থেকে বড়, কিন্তু যে ছোট্ট জায়গাটা আমি দখল করে রেখেছি, অন্য কারোর জায়গায় আমি অনধিকার প্রবেশ করিনি। ইট ইজ মাই ওন প্লেস, তাই না? ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। আমি তোমার মতো বড় নই, আমি জানি ভাই। দেখ, স্কুইরেল কিন্তু মেনে নিচ্ছে বারবার যে তুমি বড়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই। তোমার মতো বৈশিষ্ট্যটা আমার নেই, ঠিক কথা। তোমারও তো আমার মতো বৈশিষ্ট্যটা নেই, তুমি তো আমার মতো এত ছোট হতে পারবে না। অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই কথার অর্থ হচ্ছে ছটফটে প্রাণচঞ্চল একজন ব্যক্তি। তাহলে স্কুইরেল তো একটা ছটফটে প্রাণচঞ্চল প্রাণী। এই মুহূর্তে তরবর করে গাছে উঠে পড়ছে, আবার লাফিয়ে একটা পাঁচিল টপকে চলে যাচ্ছে, আবার একটা গাছ থেকে ফল পেরে আনছে, এই এসে কার হাত থেকে ছো মেরে কি একটা নিয়ে পালিয়ে গেল। এই যে স্কুইরেলের মধ্যে যে প্রাণচঞ্চল, যে ছটফটে ব্যাপারটা রয়েছে, মাউন্টেন তার হাফও হতে পারবে না। খুব স্বাভাবিক। হঠাৎ করে দেখিস যদি একটা মাউন্টেন লাফিয়ে আসছে, তরবরিয়ে ছুটে আসছে, ঝাঁপিয়ে পড়ছে, খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে। যাই হোক, তাহলে আমাদেরকে স্কুইরেল বলল যে তুমি আমার মতো অর্ধেক স্প্রাই, অর্থাৎ অর্ধেক ছটফটেও হতে পারবে না। এরপর স্কুইরেল কি করলো? এরপর স্কুইরেল কিন্তু মাউন্টেনকে কিছু ক্রেডিট দিল। কি বললো? আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। আমি ডিনাই করব না, আমি অস্বীকার করব না যে তুমি খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক বানাও। ভেরি প্রিটি মানে খুব সুন্দর, স্কুইরেল ট্র্যাক মানে এখানে স্কুইরেলের বাসা, স্কুইরেলদের বাসভূমি বা স্কুইরেলদের হাঁটা চলা, মানে বিচরণ করার জায়গা বোঝানো হয়েছে। আচ্ছা দেখ একটা জিনিস, মাউন্টেন তো একটা বিশাল বড় তোর জিওগ্রাফিক্যাল এন্টিটি, বিশাল তার সাইজ। মাউন্টেনের ঘাড়ের ওপর কত গাছপালা, সেই গাছপালার মধ্যে কত পাখি, ইনসেক্টস, তাই না? ছোট ছোট অ্যানিমালস, ক্রিয়েচার্স ভর্তি, মানে লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী একটা মাউন্টেনের ওপর বাস করে। এবং সত্যি এটা মাউন্টেন যে তাদেরকে কাঁধে করে ধারণ করে রাখে, তাদের বসবাসের জায়গা করে দেয়, ইনক্লুডিং স্কুইরেলদের। এবং স্কুইরেল সেটা স্বীকার করছে, ভাই তুমি কিন্তু আমাদের জন্য দারুণ জিনিস তৈরি করে দাও, তুমি আমাদের জন্য অপূর্ব সুন্দর বাসভূমি এবং চলাফেরার রাস্তা তৈরি করে দাও। তারপরেও কি কথা বলছে? ট্যালেন্টস ডিফার,
বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট থাকে, বিভিন্ন জনের বিভিন্ন ট্যালেন্ট থাকে। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুকে রাখা হয়েছে খুব ভালোভাবে আর ওয়াইজলি মানে খুব বিচক্ষণতার সাথে। দেখো, এটা প্যাসিভ ভয়েস, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই। এখানে আমরা কিন্তু ধরে নিতে পারি বাই গড বা বাই নেচার, মানে ভগবান বা প্রকৃতি সবাইকেই ঠিকঠাকভাবে যার যেখানে থাকার দরকার, যার যে কাজটা করার দরকার সেভাবেই অ্যারেঞ্জ করেছে, সেভাবেই সাজিয়েছে, তাই না? তাই জন্য কাউকে ছোট করো না ভাই, সবাইকে তার নিজের জায়গাটা দেওয়া হয়েছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। দেখো ভাই, আমি জানি যে আমি আমার পিঠে করে জঙ্গল বইতে পারি না তোমার মতো, সেটা তোমার ক্রেডিট, তুমি পারো, তুমি পিঠের ওপর হাজার হাজার লক্ষ লক্ষ গাছপালাকে ধারণ করে আছো, এটা তোমার ক্রেডিট ভাই। কিন্তু তুমিও তো আমার মতো একটা নাট ক্র্যাক করতে পারো না, তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে পারো না। স্কুইরেল ছোট্ট প্রাণী, তার এবিলিটি হচ্ছে একটা বাদামের খোলাটা ভেঙে ভিতরের শাঁসটাকে খাওয়া, কিন্তু মাউন্টেন এত বড় হলে কি হবে? মাউন্টেনের কিন্তু এই এবিলিটিটা নেই, এই এবিলিটিটা নেই। তাহলে আমরা কি দেখলাম এই পোয়েমটাতে, এই ফেবেল পোয়েমটাতে? স্কুইরেল অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণভাবে, অত্যন্ত অ্যারোগেন্সের সাথে স্কুইরেলের সাথে কথা বলার পরেও স্কুইরেল কিন্তু খুব শান্তভাবে তার জবাব দিল। সে মাউন্টেনকে তার এবিলিটিগুলোর জন্য প্রশংসা করলো, আর সে তাকে শিখিয়ে দিল, ভাই কাউকে ছোট করো না, এই জগতে সকলেরই প্রয়োজনীয়তা আছে, আর ভগবান সবাইকে বিচক্ষণতার সাথে তার নিজের জায়গাটায় ফিট করে রেখেছে, বসিয়ে রেখেছে। বোঝা গেল? আশা করছি কোনো সমস্যা নেই। এই পোয়েমটা থেকে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন আমি একটু ডিসকাস করি তোমাদের সাথে। কি বলেছি দেখো, হোয়াট আর দ্য টু মেন লেসন্স দ্যাট উই লার্ন ফ্রম দিস পোয়েম। এই পোয়েম থেকে কোন দুটো খুব গুরুত্বপূর্ণ, কোন দুটো প্রধান লেসন বা শিক্ষা আমরা পাই? না দেখো, ফার্স্ট পয়েন্ট আমি লিখেছি, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ট্যালেন্টস। বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট থাকে। উই শুড নট আন্ডার এস্টিমেট এনি ওয়ান অ্যান্ড শুড রেসপেক্ট দেয়ার এবিলিটিস। আমাদের কাউকে ছোট করা উচিত নয়, আর প্রত্যেকের এবিলিটি মানে প্রত্যেকের দক্ষতা, প্রত্যেকের সক্ষমতাকে আমাদের সম্মান জানানো উচিত। দেখো, এটা কিন্তু একদম সত্যি কথা, এটা শুধু পোয়েমটা পড়ছো বলে না। আজকে তুমি ধরো ক্রিকেট খেলতে পারো খুব ভালো, কিন্তু যে ভালো খেলতে পারে না ক্রিকেট, তাকে ছোট করো না ভাই। সে হয়তো খুব ভালো আঁকতে পারে, আবার তুমি খুব ভালো আঁকতে পারো, যে ভালো আঁকতে পারে না তাকে অপমান করো না, তাকে নিয়ে হেসো না কখনো, সে হয়তো অঙ্কটা দুর্দান্ত করে। আবার কেউ ধরো অঙ্কটা ভালো করতে পারে না, তার হয়তো গানের গলাটা বেশ চমৎকার। তাই বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্টস আছে। আবার প্রত্যেকটা ট্যালেন্ট যে সবসময় আমাদের চোখের সামনে ভিজিবল তাও নয়। লং রানে পরবর্তীকালে আমরা যখন তোমরা বড় হবে, তোমরা যখন বিভিন্ন কেরিয়ার পাথ চুজ করবে, যখন তোমরা লাইফের সাথে মুখোমুখি দাঁড়াবে, তখন অনেকের ট্যালেন্ট বেরিয়ে আসে বাইরে। বুঝতে পারলে? তাই বিভিন্ন মানুষের বিভিন্ন ট্যালেন্ট আছে, তুমি যেটা পারো অন্য কেউ সেটা পারে না বলে তাকে ছোট করো না। আচ্ছা, আর উই শুড নট ইনসাল্ট এনিওয়ান বেসড অন দেয়ার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আর কখনো কাউকে তাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যিক আবরণ, মানে তাকে দেখতে কেমন, তার বেসিসে ছোট করো না, তাকে ইনসাল্ট করো না, তাকে অপমান করো না তার বাহ্যিক রূপের ভিত্তিতে। দেখো, কে বেঁটে, কে লম্বা, কে রোগা, মোটা, কালো, ফর্সা, কার একটা পায়ে ডিফেক্ট আছে, কে চোখে দেখতে পায় না, যেটাই হোক না কেন, এই যে ফিজিক্যাল ডিসেবিলিটিসগুলো বা মানুষের রূপ যেটাকে বলা হয়, এটা কিন্তু আমরা কেউ চুজ করি না। ভগবান আমাদেরকে যেভাবে তৈরি করে পাঠান সে অবস্থাতেই আমরা পৃথিবীতে আসি। তাই মজা করা ভালো, এমন জিনিস নিয়ে মজা করো যেটা মানুষ চুজ করে। যে জিনিসটা মানুষ চুজ করে না, মানুষের গায়ের রং বা তাকে দেখতে কেমন, সেটা সে ঠিক করে না, সেটা তার কিছু করার নেই। সে যেমনভাবে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে, তার কোনো হাত ছিল না তাতে। সুতরাং এমন কোনো জিনিস নিয়ে আমরা মজা করব না যেটা তার হাতে নেই। ঠিক আছে? তাহলে এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন আমরা এই মাউন্টেনার স্কুইরেলের কনভারসেশন, এই ফেবেলের মধ্যে থেকে পাই। বোঝা গেল? আশা করছি সবাই বুঝতে পেরেছো। আমি এর পরের এপিসোড নিয়ে আসছি। আমি প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক, মাধ্যমিকে যা যা টপিক আছে, যা যা কনসেপ্ট আছে, আমি প্রত্যেক দিন আলোচনা করব সেগুলো প্রত্যেক দিন রাত 10টার সময়। তোমরা যদি এই সময় ভিডিওটা দেখার সময় না পাও, তোমরা অন্য সময়ও দেখে নিও, কোনো ব্যাপার না। বাট আমি রেকমেন্ড করব একটা কপি, একটা খাতা, পেন সাথে নিয়ে বসার। ঠিক আছে? এবং
আই অ্যাম ড্যাম শিওর, আমি একদম 100% নিশ্চিত, আমার এই ডিসকাশনগুলো শুধু শোনো আর কিচ্ছু করতে হবে না, তুমি যথেষ্ট ভালোভাবে তৈরি হয়ে যাবে ফর মাধ্যমিক এক্সাম। চলো আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।